কিন্তু ওর থেকে দূরত্ব না রাখলে ও যে ক্ষয়ে যেত। মুহূর্ত পরেই কয়েকটা ধকধকে আগুনের গোলা কারা যেন ছুঁড়ে দেয় দরজা দিয়ে ওদের ঘরের ভেতর। খানিক বাদে নিঃশব্দে লোকটার পেছনে গিয়ে ছায়ার মতন দাঁড়ায় মিমি। লোকটা বুক সমান শিশির ভেজা ঘাস সরিয়ে ওদের খুঁজতে খুঁজতে এগোচ্ছে সতর্কভাবে। ঝাঁপিয়ে পড়বার ঠিক আগের মুহূর্তে মিমি দেখে মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন রাজেশ্বরী সুরের কাহিনী অপদেবী। মানুষ চিরকালই নিজের থেকে বেশি শক্তিধর কাউকে ভরসা করে এসেছে। যে অন্ধকার হাতড়ে সে নিজে কুল পায়নি, সেখানে আশার আলো খুঁজতে চোখ বন্ধ করে ফেলেছে। জন্ম নিয়েছে কোনো মহাশক্তিধর, কিন্তু চোখ বন্ধ করে ফেলার বিপদ অনেক। যে মহাশক্তি তাকে রক্ষা করে তা মুহূর্তে বদলে যেতে পারে কোনো ভয়াবহ আতঙ্কে, ঠিক আজকের গল্পের মতো। শুনতে থাকুন রাজেশ্বরী সুরের কাহিনী অপদেবী। বারান্দার ভারী পর্দাটা নোনা হাওয়ায় দুলছে অল্প অল্প। এইসব জায়গায় বেড়াতে এলে এসি চালানো একদম পছন্দ করে না সুপর্ণা। জানলা দিয়ে ভেসে আসা সমুদ্রের হাওয়ায় কিরকম একটা অদ্ভুত আঁশটে গন্ধ আছে। প্রত্যেকবার এলেই যেন নেশাতুর লাগে ওর। উজানের ক্লিন শেভড নীলচে নরম গালগুলোর মতো। আলগোছে পাশে অকাতরে ঘুমন্ত উজানের গালে ও একবার হাত বুলিয়ে দেয় অল্প। তারপর উঠে অনাবৃত গমরঙা ছিপছিপে শরীরে বিছানার চাদরটা জড়িয়ে কটেজের লাগোয়া ছোট ঘেরা ব্যালকনিতে এসে দাঁড়ায়। বুক ভরে টেনে নেয় নোনতা অক্সিজেন। প্রথমবার সমুদ্রে বেড়ানো যদিও স্পষ্ট মনে নেই ওর পুরোটা, তবে সমুদ্রের সামনে হাঁ হয়ে দাঁড়িয়েছিল বেশ অনেকক্ষণ, সেটা মনে আছে। ওকে কোলে তুলে জলে নামানো হয়েছিল ঠিকই, কিন্তু সেটা ওর তেমন ভালো লাগেনি। সুপর্ণার কেন যেন মনে হয় কিছু জিনিস দূর থেকেই ভালো, কাছে গেলে ডুবে যাওয়ার বিপদ আছে। সম্পর্কগুলো পরপর ভাঙার পর তাই সব কিছুর থেকেই ও একটু দূরে দূরে থাকত। নিজেকে সরিয়ে রাখত কোনো কিছুর থেকে আরও আঘাত পাওয়ার ভয়। কিন্তু উজান এসে ভাসিয়ে নিয়ে গেল ওকে, আক্ষরিক অর্থেই। সব জেনে নিজেকে আটকাতে চেয়েও শেষমেশ আর পারল কই। 7-5 ভাবতে ভাবতে কোমরের কাছে চেনা হাত দুটো এসে ওকে জড়িয়ে ধরে। ওর ঘাড়ের কাছে নাক গুঁজে ঘুমন্ত গলায় উজান বলে, তোমার খিদে পেয়েছে? তেমন না, তোমার? খুব। যা কাটাচ্ছ কাল থেকে, খিদে পাবে না? তোমার খালি অসভ্যতা না? আচ্ছা কি খাবে বলো, রুম সার্ভিসে বলে দিচ্ছি। আগে ছাড়ো তো। বলে ছদ্মর আগে এবার উজানের হাত দুটো আলতো করে ছাড়ানোর চেষ্টা করে ও। আর ওর আঙুল গিয়ে ঠেকে উজানের হাতের অনামিকার আংটিতে। এর আগে অনেক রকম ডিজাইনের আংটি দেখেছে সুপর্ণা, কিন্তু এরকম অদ্ভুত রকমের দেখেনি কোনোদিন। একটা ছোট্ট সোনালি গোল থালার মতো, তার উপর কিছু একটা আবছা অচেনা অক্ষর খোদাই করা। অবশ্য ওর সাথে বেড়াতে এলে উজান মাঝে মধ্যেই খুলে রাখে আংটিটা, তবে এবারে হয়তো কোনো কারণে খোলেনি।
সুপর্ণা মোটেই জোর করে না এসব ব্যাপারে। ও জানে এবার ফিরে গিয়ে ঠিক ডিভোর্স ফাইল করবে উজান। সেটা হয়ে গেলে তখন আর কিসের আংটি আর কিসেরই বাই লুকিয়ে চুরিয়ে প্রতি মাসে তাজপুর মন্দারমণি আসা। রুম সার্ভিস ডায়াল করতে করতে লুকিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে সুপর্ণা। তারপর মেনু কার্ড উল্টে আর চোখে দেখে উজান আংটিটা খুলে রাখছে বেড সাইড টেবিলে। আর ও সেটা লক্ষ্য করছে দেখে আলতো হাসে সুপর্ণার দিকে তাকিয়ে। মিম্মি ঠকঠক করে কাঁপছে ঠান্ডায়। পুরনো অ্যাসবেস্টাস চালটা ফুটো হয়ে গেছে জায়গায় জায়গায়। সেখান থেকে ঠান্ডা হাওয়া ঢুকে ছুরির মতো মাংস কেটে একবারে হাড়ে ঢুকে যাচ্ছে। একমাত্র সম্বল ছেঁড়া কাঁথাটা মায়ের গায়ে চাপা দেওয়া। আজ সন্ধ্যে থেকেই ধুম জ্বর ওর মায়ের। চোখ দুটো টকটকে অথচ ঘোলাটে লাল। ওষুধ কি দিতে হয় সেসব জানে না ছোট্ট মিম্মি। বাড়িতে খাবারও সেরকম কিছু নেই। মা যদিও ওকে বারবার বলেছে কাল সকালেই নাকি সব ঠিক হয়ে যাবে। খিদেও পেয়েছে অল্প। মা এবার জ্বরের ঘোরে ঘুমিয়ে ওঠে মৃদু। গ্লাসে জল নিয়ে এগিয়ে যায় মিম্মি। মা হাত নেড়ে ইশারায় জিজ্ঞেস করে ওর খিদে পেয়েছে কিনা। মিম্মি নেতিবাচক মাথা নাড়ায়। মা তাও খুব আস্তে আঙুল দেখায় খাটের পাশে একটা ভাঙা শানকির দিকে। তাতে তলানি কিছু একটা গাঢ় থকথকে তরল রয়েছে। গিয়ে শানকিটা হাতে নিয়ে থমকে যায়। ওর ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে হঠাৎই। ঘুরে তাকিয়ে দেখে মাও ধর্মড়িয়ে উঠে বসেছে বিছানার ওপর। এবার সামান্য একটা আওয়াজ হয় কুঁড়ের পেছনের দিকে। মিম্মি তাকিয়ে দেখে মা জ্বর গায়ে ছটপট উঠে পড়ে দ্রুত হাতে কিছু জিনিস গুছিয়ে নিয়ে একটা ছোট্ট পুঁটলি বাঁধছে। পর মুহূর্তেই ওর হাত ধরে রান্নাঘরের দিকে গিয়ে তাকের পেছনে লুকিয়ে পড়ে দুজনে। মুহূর্ত পরেই কয়েকটা ধকধকে আগুনের গোলা কারা যেন ছুঁড়ে দেয় দরজা দিয়ে ওদের ঘরের ভেতর। নিমেষে জ্বলতে শুরু করে ওদের মা মেয়ের ভাঙাচোরা সামান্য গেরস্থালি। মাথার ওপরের ফুটো চালটাও জ্বলতে থাকে দিকে দিকে। ঠান্ডা কেটে গিয়ে এবার গরম লাগতে শুরু করে মিম্মির। মুঠোয় ধরা হাতের নরম আঙুলগুলো যেন পুড়তে থাকে মায়ের দেহের অসম্ভব উত্তাপে। ভয়ে গলার কাছটা শক্ত হয়ে দলা পাকাতে শুরু করে ওর। কি করবে ওরা এবার? লোকের পায়ের আওয়াজ পাচ্ছে ইতিউতি ওর তীক্ষ্ণ কান, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। কেউ ওদের সাহায্য করতে আসছে না কেন? চোখ ছলছল করে ওর। আর ওকে চুমকে দিয়ে মা নিঃশব্দে খুলে দেয় উনুনের সামনের একটা ছোট্ট লম্বাটে জানলা। তারপর ওকে ঝটপট কোলে তুলে সামনে ডাঁই করা শুকনো খড় সরিয়ে কোনো রকমে বেরোয় দুজনে। পুরো কুঁড়েটাই আগুনে ধরে গেছে ততক্ষণে। মা মেয়ে শেষবারের মতো একবার তাকায় সেদিকে। তারপর ঘন অন্ধকার মাঠের আল ধরে প্রাণপণে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে মিম্মি দেখে মা হাঁপাচ্ছে অল্প। ও এবার দাঁড়িয়ে পড়ে থামায় মাকে। তারপর মায়ের হাতটা চেপে ধরে বসিয়ে দেয় বুক সমান জংলা ঘাসের মধ্যে। বসো না মা একটু, তোমাকে এখানে কেউ দেখতে পাবে না। তোমার না গায়ে জ্বর? মা উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে বুকের কাছে পুঁটলিটা আর এক হাতে শক্ত করে মিম্মির হাত ধরে। পিঠটা ফুলে ওঠে বারবার জোরে নিঃশ্বাস নিতে গিয়ে। মিম্মি কপালে হাত ছুঁয়ে দেখে যথেষ্ট গরম এখনো। খোলা আকাশের তলায় ওর কাঁপুনিটা আবার ফেরত আসতে থাকে। হঠাৎ আবার থমকে যায় মা মেয়ে। দূরের ঘাসে একাধিক মৃদু সরসর আওয়াজ হচ্ছে। দুজন দুজনের দিকে চকিতে তাকিয়ে নেয় একবার। তারপর জংলা ঘাসের মধ্যে অদৃশ্য হয়ে যায় মা। আর মিম্মি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। অন্ধকারে চোখ সইয়ে এবার একটা কালো মাথা চোখে পড়ে ওর। গুঁড়ি মেরে ঘুরপথে এগোয় সেদিকে। খানিক বাদে
নিঃশব্দে লোকটার পেছনে গিয়ে ছায়ার মতন দাঁড়ায় মিমি। লোকটা বুক সমান শিশির ভেজা ঘাস সরিয়ে ওদের খুঁজতে খুঁজতে এগোচ্ছে সতর্কভাবে। ঝাঁপিয়ে পড়বার ঠিক আগের মুহূর্তে মিমি দেখে লোকটা আর নেই, সামনে শুধু ঘাস। ও এবার তাকায় চারদিকে, একটা চেনা গরম ছোঁয়া পায় হাতের আঙুলে। হাতটা ওকে ছুটিয়ে নিয়ে চলে সামনের উজ্জ্বল হাইওয়ের দিকে। ছুটন্ত ট্রাকের হেডলাইটের আলোয় মিম্মি আবছা দেখে চোখ দুটোর মতো মার ঠোঁট দুটো এখন টকটকে লাল। হাইওয়ের সর্পিল পিচ রাস্তায় উঠে শেষমেশ ওরা থামে। হাঁপাতে হাঁপাতে পাশাপাশি উবু হয়ে বসে পড়ে দুজন। পাশ থেকে উজ্জ্বল হলুদ আলো ছুঁয়ে ছুঁয়ে ছুটে যায় ওদের সশব্দে। ফ্রকের কোনা দিয়ে মায়ের শুকনো ঠোঁট দুটো মুছিয়ে দেয় মিম্মি পরম মমতায়। এবার আর ওর কান্না পায় না, ওকে আরো অনেক বড় হতে হবে। এবার থেকে মায়ের খেয়াল রাখতে হবে। ব্রেক কষে একটা ছোট গাড়ি এসে থামে কিছু দূরে। কফিতে চুমুক দিয়েই মুখটা কুঁচকে ফেলে উজান। কফি মেশিনটা গেছে ক্যান্টিনের, নিমতে তো একদম কফিটা। অথচ সন্ধ্যের পর একটু ব্ল্যাক কফি না হলে উজানের চলে না কিছুতেই। আর বাড়িতে গেলে সেসবের আবার কোনো ব্যাপার নেই। চৈতিকে এখন ঠাকুর ঘরে ছাড়া খুঁজেই পাওয়া যাবে না। আর রান্নার লোক কফি বানাতে পারে না। অর্ধেক দিন উজান ফিরতে ফিরতে রান্নার লোক কাজ সেরে বাড়ি চলে যায়। এই 5 বছরে উজান হিসেব করে দেখেছে যে ওর অসুবিধে আর বিরক্তির উদ্রেক হয় এরকম সব ব্যবস্থাই সুপরিকল্পিতভাবে বাড়িতে মজুত করে রাখে চৈতি। আর তার সঙ্গে অনুঘটকের মতন কাজ করে ওর ভয়ানক নির্লিপ্ত ব্যবহার। এই বছরে আদর করে ভালো করে বুঝিয়ে চেঁচিয়ে অভিমান করে জিনিসপত্র ভেঙে চুড়ে বাড়ি না ফিরে রেগে হুমকি দিয়ে মানে প্রায় সব রকম পন্থা অবলম্বন করে দেখে নিয়েছে উজান। কিন্তু চৈতির সাথে ওর মিলমিশ কিছুতেই হবার নয়। অথচ বিয়ের পর এমন ছিল না। ওরা তখন কালনায় পোস্টেড, সবে বিয়ে হয়েছে, দুজনের সংসার। চৈতি অনাথ বলে ওর বাড়ির লোকেরা কোনো রকমে বিয়ে দিয়েই হাঁপ ছেড়ে বেঁচেছিল। আর পোস্টিংয়ের কারণে উজান তো বরাবরই বাড়ি ছাড়া। প্রথমের দিকে সেভাবে সমস্যা হয়নি, আর খুচখাচ ঝামেলা হলেও তাতে প্রলেপ পড়ে যেত সহজেই। এভাবে দগদগে ঘা হয়ে থাকতো না। আগে বেশ লাজুক ছিল চৈতি, একটু একটু করে যত্নে সাজিয়ে তুলছিল ওদের নতুন সংসারটাকে। ঠাকুর দেবতায় বরাবরই মন ওর, তাতে তেমন কোনো অসুবিধাও ছিল না আধা নাস্তিক উজানের। তবে ঠাকুর ঘরে থাকার ব্যাপারটা সকাল আর সন্ধ্যের আধ ঘন্টা থেকে এখন প্রায় দুবেলা মিলিয়ে 7-8 ঘন্টায় এসে ঠেকেছে। বিশেষ কোনো দিন বা তিথি পক্ষে আরো বেশি তো কম নয়। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ওর সূচিবাহীগ্রস্ত মনোভাব। খাটের সাথে কোনো থালা বাসন ঠেকানো যাবে না, বাথরুম থেকে বেরিয়ে ঠাকুর ঘরে চৌহদ্দি মারানো যাবে না, বিছানায় শুয়ে সিগারেট খাওয়া যাবে না, শুধু যাবে না আর বারণ। নিজেকে কোনো হোস্টেলে স্টুডেন্ট লাগে উজানের মাঝে মাঝে। আর কিছু বলতে গেলেই ঠাকুর ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় চৈতি। উজানের আগে মাঝে মধ্যে ইচ্ছা করতো লাথি মেরে দরজাটা ভেঙে দেয়। যতদিন এগিয়েছে একটু একটু করে আরো শক্ত খোলার মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলেছে চৈতি। আর ক্রমশ নিষ্ফল আক্রোশে গুমড়ে মরেছে উজান। রাতের পর রাত একা বিছানায় না ঘুমিয়ে কাটিয়েছেও। বছর 3 পরে কলকাতায় পোস্টিং পেতে হাঁপ ছেড়ে বাঁচে উজান। হেড অফিসে কাজের চাপ বেশি, অন্তত সেই নিয়ে এবার একটু ব্যস্ত থাকা যায়। তবে ওর সুপর্ণার সাথে দেখা বা ঘনিষ্ঠ হওয়াটা একেবারেই অপরিকল্পিত। ওদের অফিস একই জায়গায়, ব্যাংকের একটা কাজে দুজনের কথা শুরু, আর সেই থেকে ক্রমশ এগিয়েছে আলাপ। সত্যি বলতে কাজের খাতিরে সুপর্ণা কিছুটা যেচেই আলাপ জমিয়েছিল ওর সঙ্গে। প্রথমে বন্ধু হিসেবেই, তাই ভালো লাগাও অনেক পরে এসেছে সুপর্ণার দিক থেকে। হয়তো উজান বিবাহিত বলে, বা হয়তো সুপর্ণার আগের সম্পর্কগুলো সুখের হয়নি বলে। সে নিয়ে বেশি মাথা ঘামায় না উজান। সুপর্ণার মতো দৃঢ়চেতা ও স্থিতধী মেয়েই ও চেয়ে এসেছে বরাবর।
কথায় কথায় একতরফা ঝগড়া করে করে ও ভীষণ ক্লান্ত। আর ও এখন বিশ্বাস করে প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভালো থাকার। কিন্তু বিশ্বাসঘাতকতা করে এভাবে দু নৌকায় পা দিয়ে ও চলবে না। দরকার হলে চৈতিকে খোরপোশ দিতেও রাজি, কিন্তু ডিভোর্সও দেবে। চেনা উকিলের কাছে এর মধ্যে ঘুরে এসেছে ও একবার, আর কথাটা খুব শিগগিরই বলতে হবে বাড়িতে। তলানি তেঁতো ঠান্ডা কফি সমেত কাগজের কাপটা দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দেয় উজান। তারপর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। কাল সকালে মার ঠান্ডা শরীরটা ওরা নিয়ে চলে গেল যখন, কিছুতেই ছাড়তে চায়নি মিম্মি। ও জানে মা কোথাও যায়নি। মা ওকে নিজে বলেছে ওকে কোনো দিন ছেড়ে যাবে না। পাশের বাড়ির মাসি এর মধ্যে খাবার নিয়ে এসে ঘুরে গেছে দুবার। ওকে জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে দিতে এসেছে, কিন্তু মিম্মিকে এতটুকু নড়াতে পারেনি মাটি থেকে। ঠায় বসে আছে চুপচাপ কাল থেকে। সেই ভোর থেকে সন্ধে হয়ে এসেছে। সামান্য পায়ের আওয়াজ করে মাইমা আবার ঘরে ঢুকল। তারপর মিম্মির পাশে এসে বসে ওর মাথায় একটা হাত রেখে বলল, এবার ওঠ রে পাগলি, ওরা শুধু তোর মায়ের শরীরটা নিয়ে গেছে, আর কিচ্ছু না। মিম্মি এবার জল ভরা চোখে তাকায় মাসির দিকে। মাসি বলে, তুই জানিস না তোর মায়ের সবটুকু নিয়েই তো তুই। কিন্তু মাসি, মা ছাড়া আমি একা। তোর মায়ের সময় ফুরিয়ে এসেছিল রে, আর পারছিল না। কিন্তু কিন্তু এবার তুই তো সব। আমি আছি তো তোর সাথে, একা কোথায় তুই? হ্যাঁ, আমি সব সময় আছি। মিম্মি এতক্ষণে জড়িয়ে ধরে মাসিকে। মাসি ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, চল খেয়ে নিবি, আমার সাথে ও বাড়িতে চল, তোকে আজ আমি নিজের হাতে খাইয়ে দেব। এখানে দিয়ে গেলে আবার একা খাবি কিনা তার নেই ঠিক। পুকুর পাড় বরাবর কাঁচা রাস্তা ধরে হাঁটলে মাসিদের বাড়ি বড়জোর 5 মিনিট। চারদিক দেখে সদর দরজা দিয়ে পা টিপে টিপে ঢোকে দুজনে, কিন্তু তাও শেষ রক্ষা হয় না। বাড়ির ভেতর থেকে খ্যানখ্যানে গলায় অবিশ্রান্ত চিৎকার ভেসে আসে, বৌমা, বলি ভর সন্ধেবেলায় ওই বেধবা ডাইনির মেয়েটাকে সোজা বাড়িতে নিয়ে এসে তুললে তো? বেরো বেরো বলছি এক্ষুনি। আমি বেঁচে থাকতে এই জিনিস বাড়িতে হতে দেব না, তুমি মনে রেখো। কোন ভাঙা থেকে এসেছে কে জানে বাপু, মরেও শান্তি দিলে না গো। ফাটাটাকে খেয়ে একেবারে মেয়েটাকে নিয়ে বললো না কেন কে জানে। এই মেয়ে, এই হতভাগী, দূর হ, দূর হ বলছি। আবার ড্যাব ডেবিয়ে তাকাচ্ছিস, চোখ দুখানা গেলে দিতে হয় একেবারে। মায়ের পর আবার কাকে গিলতে এখানে এসেছিস রে মাগি? বেরো। আর বৌমা, তোমাকেও বলি হানি বাপু, অবশ্যই হবে নাই বা কেন, বস্তি বাড়ি থেকে ভদ্রলোকের বাড়িতে বউ করে এলে তুললে এমনই হয়। আমি খোকাকে পই পই করে বলেছিলাম। ওকে একটু খাইয়ে দিয়ে আবার দিয়ে আসবো মা, কাল থেকে। হ্যাঁ, সে তো আসবেই। ওর দুবেলার খোরাকি তোমার বাপের বাড়ি থেকে আসে কিনা, নাকি তোমার কোনো পীড়িতের নাং বাড়িতে বউ এসে দিয়ে যায় তা কে জানে বাপু। মাঝখান থেকে আমি আমার গা ধুয়ে এসে সন্ধে দেবে ভেবেছিলাম, দিলে অল্প এগুলো সব মাটি করে দিলে। ছ্যা 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 ছ্যা, একেবারে ভাগাড়ে রসজকে নিয়ে এসে তুললে গো। আসলে নিজের গব্ব খালি কিনা তাই এত পাড়া বেরোনোর শখ। গপ্প পুড়তে আর কাকে কাকে ঘরে ঢোকাবে কে জানে বাপু। আমার ভালো মানুষ ছেলেটাকে একেবারে
হজম করে ফেলেছে গো। হ্যাঁ, আর তারপর ওই ডাইনির সাথে মিশে সারা পাড়ায় একেবারে ছিটিৎকার বলে দিয়েছে। আজ খোকা আসুক, আসুক আজ খোকা, তোমার ব্যবস্থা হচ্ছে। কি রে, কি হলো? এখনো সংসদে দাঁড়িয়ে রয়েছিস রে? বেরো, বেরো এক্ষুনি, দূর করো ওই মাগিকে। মাথাটাই খারাপ করে দিয়ে গো। যাই আবার আরেকবার গা ধুয়ে এসে সন্ধ্যে দিকে কি পাপ করেছিলাম ঠাকুর, কি পাপ করেছিলাম। গাঢ় অন্ধকার নামে এবার উঠোনে। তার মধ্যে দুটো ছায়া দাঁড়িয়ে থাকে চুপচাপ। কান্নার দমকে মাসির পিঠ ফুলে ওঠে নিঃশব্দে। পাশে মিম্মি দাঁড়িয়ে থাকে চুপচাপ। খানিকক্ষণ বাদেই নিজেকে সামলে নিয়ে মিম্মির হাত ধরে নিয়ে যেতে গিয়ে চমকে উঠে ওর দিকে তাকায় মাসি। আধারে ধকধকিয়ে জ্বলছে ওর চোখ দুটো, আর গা যেন একদম পুড়ে যাচ্ছে গরমে। মিমি, করিস না মা, এসব ছেড়ে দে। ও এক্ষুনি বাড়ি এসে যাবে। আমি ঠিক আছে রে, একদম। নিঃশব্দে মাথা নেড়ে শক্ত চোয়ালে মাসির দিকে একবার তাকায় মিম্মি। তারপর সাপদের মতো ধীর পায়ে এগিয়ে যায় উঠোনের পাশে কলতলার টিনের নড়বড়ে দরজাটার দিকে। খানিক বাদে একটা চাপা তীব্র আর্তনাদ হয় খালি। উঠোনে একটা ছায়া তখনও সেভাবেই কাঠ হয়ে দাঁড়িয়ে। আজ 2 সপ্তাহ ধরে চৈতিকে কথাটা বারবার বলি করেও বলতে পারছে না। বলতে গেলেই সেই কালনার দিনগুলোর কথা মনে পড়ছে বড্ড। উজানের তখন নতুন পোস্টিং ব্রাঞ্চে, সদ্য বিয়েও হয়েছে। সরকারি কোয়ার্টারে দুজনের লাল নীল হলুদ সবুজ সংসার। অল্প মান অভিমান থাকলেও তার পালা মিটতে বেশি সময় লাগে না। নাইট শোয়ে সিনেমা, হপ্তাহান্তে চাইনিজ, মাইনে বাঁচিয়ে ছাপা শাড়িতে আনকোড়া দাম্পত্য সুখ টলটল করে। স্টিলের চৌকো টিফিন বক্স বগলে অফিস যেতে যেতে উজান ভাবত ওর বউ একটু ধর্মপ্রাণা, একটু চুপচাপ আর একটু ঝগড়ুটে ঠিকই, কিন্তু ভীষণ গুছিয়ে সংসার করে। সেই রঙিন সংসার যে কবে একটু একটু করে অন্ধকার দমবন্ধ জেলখানা হয়ে গেল ও নিজেও বুঝতে পারল না। কি ভাবছো অত? এই, সুপর্ণার ডাকে চমক ভাঙে ওর। আজ ওরা একটা ছোট্ট ক্যাফেতে বসেছে। প্রায় দিন 10 পর দুজনের দেখা। ইয়ার এন্ডিংয়ের চাপ দুজনের অফিসেই। তার মধ্যেই একে অপরের জন্য ঘন্টা 2 বার করে ওরা, একটু অক্সিজেন টেনে নেওয়া। কিন্তু আজ কোনো কারণে বারবার তাল কেটে যাচ্ছে। অন্য মনস্ক হয়ে পড়ছে উজান। সুপর্ণা এবার সামান্য অধৈর্য হয়ে বলে, তোমার কি হয়েছে বলো তো? অফিসে প্রবলেম হয়েছে কিছু? হ্যাঁ, না তো। তাহলে বাড়িতে আবার ঝামেলা হয়েছে কিছু? এসে থেকে শুধু হয় মেনু কার্ড নিয়ে নাড়াচাড়া করছো, নয় কফিতে চুমুক মারছো, আর আমি একা বকে মরছি পাগলের মতন। একিতে তো অফিসের প্রেশারে কথা হচ্ছে না আজকাল একদম, তার উপর যাও বা এলাম। কি গো? উজান চুপ করে থাকে, উত্তর দেয় না। টেবিলের ওপার থেকে ওর হাতটা এবার আলতো ছোঁয় সুপর্ণা। মুখ তোলে উজান, তারপর আস্তে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, আসলে কথাটা বলতে পারিনি এখনো। মানে? আমরা তো প্রায় মাসখানেক হলো ফিরেছি, তুমি কিন্তু বলেছিলে ফিরে গিয়েই বলবে। উজান মুখ নামিয়ে নেয় আবার। রুক্ষ হয়ে ওঠে সুপর্ণার কণ্ঠস্বর। মিথ্যে কথার একটা লিমিট আছে উজান। তোমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আর ইউ স্লিপিং উইথ হার এগেইন?
ইজ শি প্রেগনেন্ট অর সামথিং? টেল মি। আর আমায় এভাবে ঝুলিয়ে রেখো না তাহলে। অ্যাটলিস্ট সত্যি কথা বলবার সাহসটা রাখো। সেটুকু তো আশা করাই যায় তোমার থেকে, তাই না? আমি যাচ্ছি। ঝড়ের বেগে পার্স থেকে কয়েকটা 100 টাকার নোট টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে যায় সুপর্ণা। উজান তড়িঘড়ি ওর পিছু নেয়। শোনো প্লিজ, এই শো, আই এম সরি, আরে দাঁড়াও প্লিজ। ক্যাফের সামনে পার্কিংটা ফাঁকা আর আধো অন্ধকার। সেখানে গিয়ে সুপর্ণার হাতটা ধরে ফেলে উজান। তারপর কপালে হাত ছুঁয়ে বলে, দেখি জ্বর হয়েছে নাকি? গা গরম কেন? নাকি রেগে গেছো? সুপর্ণা চুপ করে থাকে। বড় বড় চোখ দুটো তুলে তাকায় এবার উজানের দিকে। আমি কালকেই বলবো চৈতিকে। কেমন? রাগ করতে নেই এত। সুপর্ণা এখনো চুপ। উজান বুঝতে পারে চুপ থেকে নিজের রাগকে কমাচ্ছে, আর এই জন্যেই এত ভালো লাগে ওকে। সব সময় ঠান্ডা ধীর স্থির। ওর পিঠে এবার হাত দেয় উজান। আস্তে আস্তে দুজনে হাঁটতে শুরু করে। আমি চেষ্টা করব রোজ অফিস থেকে বেরিয়ে ফোন করতে। না, কোনো দরকার নেই। এভাবেই আমার সাথে সবাই কথা বলা বন্ধ করে দাও। বাকিরাও এর আগে তাই করেছিল, তুমি বা আলাদা হবে কেন? কথা শেষ না করেই একটা চলন্ত হলুদ ট্যাক্সি থামিয়ে উঠে পড়ে সুপর্ণা। একটু অবাক হয় উজান। এর আগে তো কখনো সুপর্ণা নিজের প্রাক্তনের কথা তোলেনি ঝগড়ার মধ্যে। আজ কি হলো হঠাৎ? চিন্তিত মুখে ও আবার অফিস মুখ হয়। না, মন ঠিক করে নিয়ে চৈতিকে কথাটা বলতেই হবে। আজ তেমন হলে একটু বলে কয়ে না হয় তাড়াতাড়ি বেরোবে অফিস থেকে। হঠাৎ কাঁধের ওপর একটা হাত এসে পড়ে, তার সঙ্গে একটা চেনা গলা। উল্টো দিকের কেবিনের মনোতোষ না? ও এখানে কি করছে এই সময়? আরে উজানদা, তুমি এখানে? এই একটু কাজে। তা তুই এদিকে কি ব্যাপার? আরে আমার তো শ্বশুর বাড়ি এখানে। শালার ছেলের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, তাই একটু খবর নিতে এসেছিলাম। আচ্ছা উজানদা, সুপর্ণা কুণ্ডুকে দেখলাম একটু আগে ট্যাক্সিতে উঠতে। তুমি চেনো নাকি ওনাকে? কেন বলতো? তুই চিনিস নাকি? আমার সাথে আগের অফিসে কাজ করতো তো। চিনবো না? ডেঞ্জারাস ভদ্রমহিলা। ছেলেদের কাঁচা মাথা চিবিয়ে খেতে সিদ্ধ হস্ত। বিটিও আছে 2-3টে, কোনোটাই টেকেনি বুঝলে। উল্টে আরও কি সব গন্ডগোল আছে। স্বামী মারা গেছে নাকি কানাঘুষো শুনেছিলাম। সত্যি মিথ্যে জানি না, তবে একটু সাবধানে থেকো। এই ধরনের মহিলারা একবার চেপে বসলে আর ছাড়ে না কিছুতেই। কি সব বকছিস? তোর আমি চিনি না ওই নামের কাউকে। না চিনলেই ভালো। এই আমি এগোলাম গো, বউকে আবার বাড়ি পৌঁছে দিতে হবে। কাল অফিসে দেখা হচ্ছে, এলাম। এখানে পালিয়ে আসার পর ওর মা যাকে বাবা বলে ডাকতে শিখিয়েছিল, সে লোকটাকে কোনোদিনই খুব একটা ভালো লাগতো না মিম্মির। টেম্পো চালাতো দিনরাত, আর সন্ধেবেলা টলতে টলতে এসে সদর দরজা ঠেলত। তেমন একটা কথাবার্তা যে বলতো ওর সাথে তা অবশ্য নয়। এসেই বাইরে খাটিয়া পেতে শুয়ে পড়ত। মিম্মির বরাবরই মায়ের কোল ঘেঁষে শোয়া অভ্যাস। খানিক পরেই জড়ানো গলায় ডাক আসতো, এই শুনছিস, পাটা একটু টিপে দিয়ে যেত। মা উঠে বাইরে চলে যেত, আর মিম্মির একা শুয়ে মোটেই ঘুম আসতো না। খানিক পরে মা এলে শুয়ে চেপে ধরে তবে ঘুমতো। একদিন থাকতে না পেরে মাকে জিজ্ঞেস করেই ফেলল, মা, এই লোকটা কে গো, আমাদের থাকতে দিয়েছে? মা স্টোভে রান্না করতে করতে নিঃশব্দে সম্মতিসূচক মাথা নাড়ে। কেন কেন থাকতে দিয়েছে? আর তুমি রোজ রাতে উঠে চলে যাও কেন পা টিপতে?
তুমি কি কাজের লোক? যা বলবে তাই শুনবে। আমার একটুও ভালো লাগে না একা একা শুতে। মা এবার একটু হেসে মিম্মির মাথায় আলতো হাত বুলিয়ে দেয়, তারপর মুখে আঁচল চেপে বেদম কাশতে শুরু করে। কাহিল দেখায় মাকে। মিম্মি সেদিকে না তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলে, তুমি কি তার মানে ওটাও দিয়ে দিয়েছো লোকটাকে? ও কি তাহলে সারাক্ষণ এখানেই থাকবে নাকি? আমরা কেন ওই লোকটার সাথে থাকবো মা? আমরা চলো না অন্য কোনো জায়গায় চলে যাই। আমার এখানে একদম ভালো লাগছে না মা। ওর কথার মাঝখানেই মাসি ঢোকে হাঁপাতে হাঁপাতে। মিম্মি দেখে মা এক দৃষ্টে তাকিয়ে আছে মাসির দিকে, আর মাসির গালে স্পষ্ট 5 আঙুলের লালচে দাগ, চুল উস্কো খুস্কো, শাড়ি এলোমেলো। মা নিঃশব্দে উঠে জল গড়িয়ে খেতে দেয় মাসিকে, তারপর পাশে বসে পিঠে হাত রাখে। আমি আর পারছি না গো দিদি, আর পারছি না। বিশ্বাস করো আমার দম বন্ধ হয়ে আসছে। বাড়ি ভর্তি দেওর, ননদ, কাল আবার আরেক ননদ ছোট ছেলে নিয়ে বেড়াতে এসেছে। তাদের সবার সামনে আমার লজ্জায় মাথা কাটা যায় দিদি, সবার সামনে। আর তো পারি না এভাবে পড়ে পড়ে মার খেতে। বড্ড কষ্ট হয় দিদি, বড্ড কষ্ট হয়। তুমি আমাদের কাছে এসে থাকো না মাসি। আমার একটুও ভালো লাগে না ওই লোকটার সাথে থাকতে। তা কি হয় রে পাগলি, তুই যদি সব বুঝতিস। বলে মাসি এক নিঃশ্বাসে জলটা শেষ করে, তারপর মার দিকে তাকিয়ে বলে, তোমার মুখ চোখ আজ এরকম কেন লাগছে দিদি? শরীর খারাপ নাকি? সরো আমি রান্না করে দিচ্ছি। মিমি, কি হয়েছে রে তোর মায়ের? দেখি। ও বাবা, গা যে বেশ গরম। এই না, তুমি যাও, গিয়ে শুয়ে থাকো, আমি সবটা করে দিচ্ছি। যাও, এক্ষুনি শুয়ে পড়ো, যাও। রাতে মিম্মি জড়িয়ে ধরে শুয়ে থাকে মাকে। আজও কিছুতেই যেতে দেবে না বাইরে পা টিপতে। বাইরে দরজা খোলার আওয়াজ হয় হালকা। এরপর লোকটা ঢাকা দেওয়া খাবার খাবে, তারপর জলের আওয়াজ করে মুখ হাত ধোবে। তার মিনিট 5 পরেই ডাক পড়বে। তাহলে কি কালকে বেরোবো মা, না আজ রাতে? আর তুমি কিন্তু আমার সাথে যাবে না আজ, তোমার শরীর ভালো নেই। খানিক বাদে যথারীতি ডাক আসে, এই শোন এদিকে। মা মিম্মির হাত ছাড়িয়ে উঠে যায় সামান্য টলতে টলতে। মিম্মির মাথায় যেন আগুন জ্বলে যায়, কিছুতেই সামলাতে পারে না নিজেকে। খানিকক্ষণ শুয়ে ছটফট করে, তারপর হনহনিয়ে উঠে যায় দরজার দিকে। দরজাটা দরাম করে খুলে দেখে মা বসে পা টিপছে, আর আধ শোয়া লম্বা চওড়া লোকটার হাত দুটো নিষ্পিষিয়ে ঘুরছে মায়ের সর্বাঙ্গে। আঁচলের তলায় আধখোলা শাড়ির নিচে, আর লোকটার হাতে ওটা কি চকচকে। দরজা খোলার আওয়াজে মা চমকে তাকায় ওর দিকে। ছেড়ে দাও বলছি আমার মাকে। ও মা তুমি শোবে, চলো আমার সাথে, এক্ষুনি চলো। মা করুণ চোখে তাকায় ওর দিকে, তারপর ইশারায় চলে যেতে বলে। না, আমি এখানেই থাকবো, তুমি আগে চলো আমার সাথে। এই মেয়ে, এই যা তো এখান থেকে, যা। চেড়াং কথা না, যা। তোর মা যাচ্ছে একটু বাদে, যা বলছি। মিম্মি তাও গোঁজ হয়ে ঘাড় বেঁকিয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। লোকটা তেড়ে ওঠে, এলি না? কি রে সারা তোরে, সারা
মাগিরা আমার এখানেই থাকবে, খাবে, থামসাবে, তার উপর আবার আমার রূপ দেখা। শালা মিম্মির চুলের মুঠি ধরতে যায় লোকটা, কিন্তু ধরা হয় না, বদলে নেশা ছুটে যায় ওর। লোকটা ভয়ার্ত চোখে দেখে মিম্মির শরীরটা কাঁপতে কাঁপতে বেঁকে চুরে মাটিতে 4 হাত পায়ে উবু হয়ে বসে পড়েছে। চোখের মণি দুটো উল্টে গিয়ে ধপধপে সাদা, আর ঠোঁটের সীমানা ছাড়িয়ে উঁকি মারছে ছোট্ট ধপধপে দুটো সদন্ত। মাটিতে রাখা হাত পায়ের নখও ক্রমশ বড় হয়ে উঠছে। মিম্মি এবার নিখুঁত লক্ষ্যে লাফিয়ে পড়ে লোকটার উপর। সন্ধ্যা লোকটা প্রথমে এক ঝটকায় সরিয়ে দেয় ওকে, তারপর এগিয়ে গিয়ে চুলের মুঠি ধরতে যায় আবার, কিন্তু পারে না। পেছন থেকে আরেকটা মোক্ষম কামড়ে লোকটার ঘাড়ের মাংস উঠে আসে অনেকটা। মাটিতে শুয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে লোকটা। চটচটে রক্তে ভেসে যায় চারদিক। মা মেয়ে ঠোঁট চাটতে চাটতে একে অপরের দিকে চকিতে তাকিয়ে নেয় একবার। মিম্মি তাড়াতাড়ি এগিয়ে এসে লোকটার হাত থেকে খুলে নেয় জিনিসটা, তারপর দুজনে মিলে নিজেদের ধারালো নখ দিয়ে লম্বা লম্বি চিরে ফেলে ছটফট করতে থাকা শরীরটাকে। আস্তে আস্তে লোকটার কাতরানি ক্ষীণ হয়ে আসে। মা মেয়ে দুজনেই ততক্ষণে 4 হাত পায়ে উবু হয়ে বসে নিজেদের খিদে মেটাতে ব্যস্ত। ঘন নীল আকাশে শুধু একা রক্তাভ চাঁদ জেগে থাকে। আজকাল বাড়িতে থাকলে চৈতির ঠাকুর ঘরে কার্যতপক্ষে পা বাড়ায় না উজান। যেখানে বাড়িতেই এত বিধিনিষেধের বেড়াজাল, সেখানে ঠাকুর ঘরে ঢুকলে অশান্তি বাড়বে বই কমবে না। আর এমনিতেও ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখতেই পছন্দ করে চৈতি, উজান জানে সেটা। ও প্রথম থেকেই সম্পর্কে স্পেস কথাটায় বিশ্বাসী। সারাক্ষণ ছড়ি ঘোরালে সেটা তখন আর স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না। কিন্তু চৈতি গেল কোথায়? ও তো এই সময় বাইরে বেরোয় না এমনি খুব একটা। মাঝে মাঝে অবশ্য হাঁটতে বেরোয় কাছে পিঠে, সেই গেছে বোধহয়। বসার ঘরে সোফায় বসে মনে মনে কথাগুলো গুছিয়ে নিতে থাকে উজান। সুপর্ণার কথা এখনই জানাবে না চৈতিকে। ওদের নিজেদের মধ্যে যে আর পোষাচ্ছে না, সে কথাটা সামনে আনা জরুরি। এভাবে মরে মরে বাঁচার কোনো মানে হয় না। তবে এভাবে দায়িত্ব ঝেড়ে ফেলবার ছেলে উজান নয়। চৈতি যদি এখনই বর্ধমান ফিরে যেতে না চায়, তাহলে এখানেই কোথাও সাময়িকভাবে ওর থাকার ব্যবস্থা সহ যাবতীয় খোরপোশের ভার নিতে উজান রাজি। মিউচুয়াল হয়ে গেলেও ডিভোর্স পেপারে সেই কথাগুলোই লেখা থাকবে। জিনিসটা শান্তিপূর্ণ হওয়াটাই ভালো, আর সেই কথাগুলো আগে থেকেই চৈতির সাথে বসে বলে নেওয়া দরকার। কি কথা? চমকে ওঠে উজান। চৈতি যে এর মধ্যে কখন এসে ওর উল্টো দিকের সোফায় বসে আছে খেয়াল করেন। তবে দেখল ওর স্ত্রীর পরনে আজ পুজোর লাল কাপড় নেই, বদলে সালোয়ার কামিজ। হাঁটতে গেছিলে? এত তাড়াতাড়ি যে? তোমার এয়ার এন্ডিং এর কি হলো? একটু কথা ছিল তোমার সাথে, বসো। বলো। হ্যাঁ, বলছিলাম এই যে ধরো আমাদের মধ্যে এত ঝামেলা, এত অশান্তি, দুবেলা একসাথে এক ছাদের তলায় থাকা পোষায় না, সেটা নিয়ে অনেকদিন ধরেই তোমায় বলবো ভাবছিলাম আর কি। আমার কথা শেষ হয়নি এখনো। সুপর্ণা ভালো মেয়ে নয় উজান, তোমার ওর সাথেও পোষাবে না, মানিয়ে নিতে পারবে না। মানে? কারোর সাথেই কারোর মেলে না, আসলে মানিয়ে নিতে হয়। দুজনেই চুপচাপ খানিকক্ষণ। উজান বুঝতে পারে না এতদিনের যাবতীয় সাবধানতা সত্ত্বেও চৈতি সুপর্ণার কথা জানলো কি করে। কেউ বলেছে না কেউ নিজেই দেখেছে কোথাও? ও দেখতেও পায় না উল্টো দিকে বসে চৈতি নিঃশব্দে মাথা নাড়ছে। আমার ডিভোর্স চাই চৈতি,
সেটা মিউচুয়াল হলেই ভালো। তবে তুমি চাইলে কোর্টে যেতেই পারো, আমি কিছুতেই আপত্তি করব না। চৈতি মাথা নিচু করে বসে থাকে আরো কিছুক্ষণ, তারপর বড় বড় চোখ দুটো উজানের দিকে তুলে জিজ্ঞেস করে, তুমি অপদেবী কথাটা কখনো শুনেছো উজান? তোমার এসব ফালতু টুকটাক ঠাকুর ঘর আর কুসংস্কারে আমার বিশ্বাস নেই চৈতি। আমায় বেকার বিরক্ত করো না তো এসব বলে। বলো না। সে তুমি সুবর্ণাকে যা ইচ্ছা প্রতিপন্ন করতেই পারো, তাতে আমার কিছু যাবে আসবে না। আমায় ভয় দেখিয়ে লাভ নেই চৈতি, আমার সিদ্ধান্ত তাতে বদলাবে না। অনেক সহ্য করে নিয়েছি তোমার এইসব ন্যাকামো, আর সহ্য হয় না। ভয় দেখাচ্ছে না উজান, নিজেই ভয় পাচ্ছি। তাতেও কিচ্ছু লাভ নেই। আমি আর এভাবে দিনের পর দিন বাঁচতে পারছি না। বিশ্বাস করো, তোমার যা টাকা পয়সা লাগবে আমি তাও দিতে রাজি আছি। তুমি চাইলে আমার সাথে উকিলের কাছেও যেতে পারো, কিন্তু আর না। সুপর্ণার কথাটা প্লিজ, আমি কথা বলতে চাই না এই ব্যাপারে আর। কিন্তু আমি কথা বলতে চাই না, বললাম তো, চাই না। এভাবে নিজের প্ল্যান বানচাল হয়ে যাওয়ায় আচমকা চিৎকার করে ওঠে উজান। তারপর অধৈর্যের মতো সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাত থেকে আংটিটা খুলে ছুঁড়ে মারে ঘরের দেওয়াল লক্ষ্য করে। মৃদু ধাতব আওয়াজ করে মাটিতে গড়িয়ে পড়ে খাটের তলায় সেটা ঢুকে যায়। উজান রাগতভাবে তাকিয়ে দেখে চৈতি করুণ মুখে তাকিয়ে আছে সেদিকে, কিন্তু ওর মুখটা আর কোনো করুণার উদ্রেক করে না ওর মনে। আর তুমি কি ডিসিশন নিলে সেটা আমায় ভেবে জানিও তাড়াতাড়ি। তুমি কিন্তু কাজটা আরেকটু ভেবে করতে পারতে উজান। নইলে কি করতে? তুমি কি করতে? সব শুনে এবার মাসি থম মেরে যায় খানিকক্ষণ, তারপর ভারী গলায় বলে, এটা তুই কি করলি মিম্মি? সব জেনেও তুই তোর মার সাথে করতে পারলি এটা? মিম্মি গুম মেরে থাকে। মাসি বলে চলে, তোর মাকে কতখানি কষ্ট সহ্য করে এই রাস্তা বেছে নিতে হয়েছিল সেটা তুই বুঝলি না? শুধুমাত্র তোকে সবার নজর থেকে বাঁচিয়ে রাখার জন্য তোর মা পালিয়ে এসেছিল এত দূরে। সেই তুই তোর মাকে ভুল বুঝলি? আমার ভালো লাগতো না ওই লোকটাকে। লোকটা আমার মাকে, যে লোকটা এত দিন ধরে বিনা বাক্য ব্যয়ে তোদেরকে থাকতে দিয়েছিল, তাকে তোর ভালো লাগতো না। আর যে লোকগুলো তোদের রাতের অন্ধকারে খুন করে আর পুড়িয়ে মারতে চেয়েছিল, তারা খুব ভালো ছিল বলে মনে হয় তোর মিম্মি? না। তুই না বুঝেই নিজের ওপর এভাবে অভিশাপ ডেকে আনলি মা। থানা পুলিশের ঝামেলা হয়তো হবে না, কারণ আমি যতদূর জানি তিনকুলে তেমন কেউ ছিল না লোকটার। কিন্তু তোর মা বোধহয় আর। মাসি দীর্ঘশ্বাস ফেলে একটা। ঠিক এই সময় পাশের ঘর থেকে ওর মায়ের প্রবল কাশির আওয়াজ ভেসে আসতে মিম্মি তড়িঘড়ি উঠে চলে যায়। একটু বাদে ফিরে আসতে মাসি জিজ্ঞেস করে, জ্বর কমেছে? মিম্মি নিঃশব্দে নেতিবাচক মাথা নাড়ে। রাতে দরকার হলে আমায় তক্ষুনি ডাকবি, কেমন? আর শোন, আমি যতক্ষণ বেঁচে আছি তোর কোনো ক্ষতি হবে না, বুঝলি? আমি দিদিকে কথা দিয়েছি, আর কথার খেলাপ আমি করি না। রাতে সত্যি অবস্থা আরো খারাপ হয় মায়ের। কাশি আর শ্বাসকষ্ট থামে না কিছুতেই। আমি তোমার খেয়াল রাখতে পারলাম না মা। আমার জন্য তোমার আমি যদি সেদিন রাগ না করতাম, তাহলে আজকে তোমার এরকম হতো না।
সময় ফুরিয়ে এসেছে রে মা। আমাদেরও তো সময় থাকে, আমাদের সাথে যে থাকে সে নিজেও ক্ষয়ে যায়। এতে তোর কোনো দোষ নেই। তোকে বাঁচাতে আমি আমি সব পারি, কথাটা মনে রাখিস। ভুল করিস না মা কোনো, আমার মতো যেন ভুগতে না হয় তোকে। আর রুমা খুব ভালো মেয়ে, ওর সাথে থাকিস, নিজেকে নিজেকে বাঁচিয়ে রাখিস। এরপর আর মা চোখ খোলেনি। এখনো মাসির সাথে এ বাড়িতেই থাকে, তাও প্রায় 1 বছর হয়ে গেল। মাসি ওকে শিখিয়েছে কিভাবে বন্য রাগ কমাতে হয়, কিভাবে মনস্থির করতে হয়, কিভাবে লোক সমাজে নিজেকে বাঁচিয়ে নিয়ে চলতে হয়, কিভাবে রাত্রিবেলা লুকিয়ে চলাফেরা করতে হয়। কিন্তু মায়ের শেষ কথাগুলো কানে এখনো বাজে ওর। আমাদের সাথে যে থাকে সে নিজেও ক্ষয়ে যায়। তাহলে কি মাসিও ওকে ছেড়ে চলে যাবে? ওর যে আর কেউ নেই। ও রোজ দুবেলা এখন নিয়ম করে চোখ বন্ধ করে মনোসংযোগের চেষ্টা করে, তাতে খানিক উপকারও পেয়েছে। কথায় কথায় রাগ হয় না আগের মতো। মাসি বলে, দেখ মিম্মি, আমি মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, তার উপর ছোট থেকেই বাবা নেই। জেঠুরা কোনো রকমে পার করে দিয়ে দায় মুক্ত হয়েছে। তবে পুরুত বাড়ির মেয়ে তো, ছোট থেকে সব দেখে শুনে এতটুকু বুঝি যে কোনো শুভ বা অশুভ শক্তিকে হয়তো কমানো যায় না, কিন্তু তার দিক থেকে পাল্টে দেওয়া যায়, আর তাতে প্রভাব অনেকটাই কমে। তোর ভেতরে যে অসম্ভব শক্তি আছে, তার দিক পরিবর্তন করলে হয়তো তার প্রভাব কমবে অনেকটাই। আর আর শোন, আমি খোঁজ করে এসেছি, তুই পরের বছর থেকে স্কুলে যাবি, বুঝেছিস? ক্লাস 5-এ বলে কয়ে ভর্তি হয়ে যাবে ঠিক। কিন্তু কিন্তু মাসি, আমার কিচ্ছু হবে না রে পাগলি, তুই আমার কোনো ক্ষতি করবি না, আমি জানি। তুমি জানো কি করে? তুই আমায় ভালোবাসিস যে, ওর থেকে শুভ শক্তি আর কি আছে বল? পাগলের মতো ফোনটা এবার ছুঁড়ে ফেলে দেয় সুপর্ণা। তারপর পায়চারি করতে করতে আক্রোশে ফুঁসতে থাকে। কি ভেবেছে নিজেকে উজান? এভাবে দিনের পর দিন ওর ফোন কেটে দেওয়ার সাহস হয় কোত্থেকে? আজ 9 দিন হয়ে গেল উজান ওর সাথে ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করছে না। মেসেজ দেখছে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। অনলাইন আছে অথচ সাড়া নেই। ফোন করলে খানিকক্ষণ বাজার পর কেটে দিচ্ছে, কখনো আবার বেজে বেজে কেটে যাচ্ছে। চায় কি ও সুযোগ বুঝে কেটে পড়তে? কিন্তু সেটা তো সুপর্ণা কিছুতেই হতে দিতে পারে না। এতদিনের এত সব প্ল্যান এভাবে ভেস্তে দিতে পারে না কিছুতেই। সরকারি চাকুরের মোটা মাইনে, মাসে একবার করে দামি হোটেলে ঘুরতে যাওয়া, ঘাড় ভেঙে এন্তার শপিং, 5-তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, সবই দিব্যি চলছিল। এরপর ডিভোর্সটা পাকাপাকি হলেই সুপর্ণা নাকে কান্না সমেত মন গড়া কিছু একটা বলে মোটামুটি 1,10,000-এর ধাক্কা দিয়ে বেপাত্তা হওয়ার কথা ছিল ওর, উজানের নয়। ঠিক এভাবেই চলেছে এতদিন। প্রত্যেকবার আরও একটু বড়লোক দেখে জাল বিছিয়ে শিকার, আর শিকার শেষে বেশ কিছু মাসের বেপাত্তা থাকার রসদ সমেত হাওয়া। তারপর সব কিছু থিতলে আবার নতুন মাঠে নামা। সুপর্ণা অনেক পরীক্ষা নিরীক্ষার পর দেখেছে ডিভোর্সি অথচ একা চাকুরিরতা মহিলা বললে গল্পটা বেশ ভালো খায়। আর তার উপরে যদি একটু দুঃখের কাঁদুনি সমেত সুরসুরি দেওয়া যায়, তাহলে সহজেই শিকার বসে আসে। আর বউ ভালোবাসে না এই অভিযোগ তো বিবাহিত পুরুষের কিছু কম দিনের নয়।
তাই চিবনোর জন্য মাথা মোটাও পাওয়া যায় প্রচুর। সত্যি বলতে উজানকেও অনেক কাঠখড় পুড়িয়ে প্রায় বছর দেড়েক খেলিয়ে তুলতে হয়েছে সুপর্ণাকে। সেই সব পরিশ্রমে তো আর এভাবে জল ঢেলে দেওয়া যায় না। না, মাথা ঝাঁকিয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলে সুপর্ণা। একটু ঝুঁকি থাকলেও কালকেই প্রথমে উজানের অফিস, তারপর সেরকম হলে উজানের বাড়ি অবধি যেতে হবে। উজানের বউয়ের সাথে হয়তো মুখোমুখি দেখা হবে, কিন্তু এই ধরনের পরিস্থিতি ম্যানেজ করার অভ্যেস ওরা আছে। এসব ক্ষেত্রে মাথা গরম করে লাভ নেই, যেটা করার পুরোটাই ঠান্ডা মাথায় করতে হবে। তবে পরদিন দুপুরে উজানের অফিসে ঢোকার মুখেই ও চমকে ওঠে। অফিসের সামনে একটা চায়ের দোকানের ছোট্ট গুমটি, তাতে লাঞ্চ টাইমের জটলা চলছে। কিন্তু এই ছেলেটাকে যে চেনা চেনা লাগছে বড্ড। মনোজিৎ না কি যেন নাম, না? গৌরবের অফিসে কাজ করতো আগে। সুপর্ণা তাই মুখটা মনে আছে। এ কি এখন উজানের সাথে কাজ করে নাকি? তাহলে তো এখানে ওর খবর নিতে ঢোকা যাবে না, সব কিছু ফাঁস হয়ে যাবে। তাড়াতাড়ি উল্টো দিকে পা চালিয়ে হাঁটা লাগায় সুপর্ণা। মনে হচ্ছে ছেলেটা ওকে দেখতে পায়নি। যাকে উজানের বাড়িতে নিশ্চয়ই কোনো খবর পাওয়া যাবে, হয়তো বাড়িতেই আছে উজান। আর ন্যাকাচণ্ডী বউটা হয়তো আশেপাশে আছে বলে যোগাযোগ করতে পারছে না। তবে একবার উজান অবধি পৌঁছতে পারলে ওকে আবার নিজের আওতায় টেনে আনতে কোনো অসুবিধা হবে না। উত্তর কলকাতায় যে বাড়িতে উজান ভাড়া থাকে সেটা একতলায়। আগে কোনোদিন আসেনি সুপর্ণা, তাই খুঁজে পেতে বেশ অসুবিধে হল। ডিভোর্সের পর ওরা দুজনে মিলে রাজারহাটে ফ্ল্যাট কিনবে, সেরকম একটা প্ল্যানিং ছিল বটে। তবে বলা বাহুল্য ততদিনে সুপর্ণা হাওয়া হয়ে যেত, ফ্ল্যাটের ডাউন পেমেন্টের জন্য যাবতীয় জমানো টাকা সমেত। কাঠের শক্ত দরজায় অস্থায়ী কাগজ ছাঁটা ইউ দত্ত। একটু ইতস্তত করে আস্তে একবার কলিং বেল টেপেও। গলির মধ্যে চারদিকে সব চুপচাপ, কিন্তু ভেতরে আদৌ কোনো আওয়াজ হলো কিনা শুনতে পায় না। আকাশ মেঘলা করে এসেছে অসময়ের বৃষ্টিতে। খানিক পরে একটা কাজের লোক গোছের বউ এসে নিষ্পৃহ মুখে দরজা খোলে। সপ্রতিভভাবে সুপর্ণা তাকেই জিজ্ঞেস করে, মিস্টার দত্ত আছেন? বউটা শুনেও শোনে না বোধহয়। দরজা খুলে সরে দাঁড়িয়ে ভেতরে ঢোকার রাস্তা দেখিয়ে দেয়। তারপর সুপর্ণা ভেতরে ঢুকলে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বেরিয়ে যায়। একটা আধা অন্ধকার ঘরের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাড়িতে কি কেউ নেই? কাউকে না ডেকে দিয়ে হুট করে চলে গেল কেন বউটা? অদ্ভুত তো। মিম্মি স্কুলে ভর্তি হওয়ার পর মাসি বিকেলবেলা রান্নার কাজ ধরেছে এক বাড়িতে। ও সঙ্গে যায় বই খাতা বগলে। রান্নাঘরে পাশে বসে চুপচাপ পড়াশোনা করে। বুড়ো বুড়ির সংসার, ঠাকুমা বাতে অকেজো প্রায়, তাই একবেলা গিয়ে দুজনের রান্না করে দিয়ে আসতে হয় মাসিকে। স্কুলের দিদিমণি বলে মিম্মির নাকি পড়াশোনায় খুব মাথা, আর ও রোজ সব পড়া করে স্কুলে যায়। স্কুলে তেমন কোনো বন্ধু হয়নি যদিও, তবে তাতে কোনো অসুবিধা হয় না। ছোট থেকেই ও একা থাকতে অভ্যস্ত। রাতে মাঝে মধ্যে বেরোতে হয় যদিও মাসির চোখ এড়িয়ে, নইলে দেখতে পেলে মাসি চিন্তায় জেগে বসে সারা রাত কাটিয়ে দেবে। তবে এখন আর রাগ হয় না আগের মতো। রাতে শুয়ে মাসি আর ওর গল্প হয়, দুজনের মেয়েবেলার গল্প, স্কুলের গল্প, ওর মায়ের কথা, মাসির বাবার কথা, ওদের পালিয়ে আসার কথা, সুখ দুঃখের কথা। মাসি একদিন কথায় কথায় বলে, সব জেঠুরা খারাপ ছিল না রে। আমার মেজো জেঠু একসময় শ্মশানে খুব যাতায়াত করত। ছোট ভাই বলে বাবাকেও নিয়ে যেত মাঝে মাঝে। বাবার মুখে শোনা। জানিস মিম্মি, মন্ত্রের গন্ডগোল হলে অনেক সময় অপদেবীদের ভর হয় সুস্থ হতে আসা রোগিণীদের শরীরে। সেই রোগিণী হয়তো আপাত দৃষ্টিতে ভালো হয়ে ফিরে যায় বাড়িতে, কিন্তু তারা আধার ছেড়ে যায় না কিছুতেই। বংশ পরম্পরায় বয়ে চলে যতক্ষণ না কি মাসি?
তাকে পুড়িয়ে মারা হচ্ছে, সন্তান না থাকলে একাই অথবা সন্তান সমেত। মনে হয় ওই জন্যই তোর মাকে। থাক, এসব কথা শুনে তোর আর কাজ নেই। আমি যতক্ষণ আছি তোর কোনো ভয় নেই। আজ সন্ধে থেকেই আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। মাসির রান্না বান্না আর মিম্মির পড়াশোনা দুটোই শেষ অনেকক্ষণ, কিন্তু বাড়ি যেতে গিয়ে আটকে পড়েছে। তাও বৃষ্টি মাথায় নিয়েই চলে যাচ্ছিল দুজনে, কিন্তু ঠাকুমার কথা ফেলতে পারেনি মাসি। ঠাকুমা খুব ভালো মানুষ, কিন্তু ওনার কথাই চলে এই বাড়িতে। অর্ধেক সময় বিছানায় পড়ে থেকেও সব দিকে ঠিক নজর রাখে। ছেলে মেয়ে দুজনেই বিয়ে করে কলকাতায়, তাদের হাজার অনুরোধেও ভিটে ছেড়ে যাননি উনি। এখনো লাঠি ঠুকঠুক করতে করতে রান্নাঘরে এলেন। রুমা, মেয়েটাকে নিয়ে এই ঝড় বাদলে শুকনো মুখে বসে থেকো না মা। এ বৃষ্টি আজকে আর থামবে না। যা হোক কিছু বানিয়ে খেয়ে নাও দুজনে। কাল বৃষ্টি থামলে ভোরে উঠে চলে যেও বড়। না না কাকিমা, আপনাদের খাবারটা বরং বেড়ে দিই, আপনারা দুজনে খেয়ে নিন, অনেক রাত হয়ে গেছে। তুমি তো ভালো কথাই বুঝবে না, বুঝে গেছি। এই আমি বসলাম এখানে, তোমাদের দুজনের কিছু একটা চাপাও দেখি আগে, তারপর আমাদের খাবার বাড়বে। মাসি তাও একটু ইতস্তত করে অল্প চালে ডালে চাপিয়ে দেয় স্টোভে। ঠাকুমা মিম্মিকে বলে, এই মেয়ে, মন দিয়ে পড়াশোনা করছিস তো? ও লম্বা ঘাড় হেলায়। তুই এত শান্ত কেন রে? হ্যাঁ, তোর বয়সী আর কোনো মেয়েকে প্রত্যেক দিন এভাবে এক ঠায় বসে থাকতে দেখিনি বাবু। সে মেয়ে মানুষের শান্তশিষ্ট হওয়া অবশ্য ভালো, কিন্তু তোর চোখ দুটো যে। ঠাকুমার কথা শেষ হবার আগেই এক প্রচণ্ড ধাক্কায় সশব্দে ভেঙে যায় দুর্বল সদর দরজা। তিনটে ষণ্ডা লোক ঢুকে আসে উঠোনের অঝোর বৃষ্টির মধ্যেই। চারদিকে তাকাতে গিয়ে ওদের দিকে তাকিয়ে থমকে যায় খানিক। এদিকেও ওরা তিনজনই স্থানুবৎ। শুধু মিম্মি শুনতে পায় ওরা নিজেদের মধ্যে খুব চাপা গলায় আলোচনা করছে। শুধু বুড়ো বুড়ি বলছিলি না, এরা আবার কেবে? একটা রোগা কাজের লোক আর একটা বাচ্চা মেয়ে দেখেই মুখ শুকিয়ে গেল। চপ, ছেলে টাকা পাঠিয়েছে, খবর আছে, সেটা খোঁজ। সব কড়াকে খতম করতে হবে। তারপর মিম্মি উঠে দাঁড়াতে গিয়ে দেখে মাসি সর্বশক্তি দিয়ে ওর হাতটা চেপে ধরে আছে। এর মধ্যেই অতর্কিতে তিনজনের মধ্যে একজন এসে বৃদ্ধাকে জোরে ধাক্কা মারে। ছিটকে পড়েন উনি। তারপর লাঠিটা তুলে মাথায় সজোরে মারে। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা জ্ঞান হারান। মাসি তখনও মিম্মির হাত চেপে ধরে আছে। একজন দুষ্কৃতী এবার ওদের দুজনের দিকে ফেরে। তারপর মিম্মির দিকে তাকিয়ে থমকায় খানিক। এই সময় আচমকা ভেতরের ঘর থেকে বৃদ্ধর গলায় আর্ত চিৎকার ভেসে আসে, বাঁচাও, বাঁচাও। মিম্মি এবার অবাক চোখে তাকায় মাসির দিকে। মাসির ঠোঁট দুটো নড়ছে সামান্য, যেন খুব অস্ফুটে উচ্চারণ করছে কিছু। চোখের সামনে এভাবে দুটো লোক মারা যাচ্ছে দেখে ওরা চুপচাপ বসে থাকবে, কিছুই করবে না। ও এবার জোর করে মাসির হাত ছাড়িয়ে ছুটে যায় ভেতরের ঘরের দিকে। দেখে দুজনে মিলে তখন লোহার আলমারি ভাঙতে ব্যস্ত, আর খাটের ধারে বৃদ্ধর নিথর দেহ লুটিয়ে পড়ে। ওর মাথায় আগুন জ্বলে যায় যেন। এতদিনের যাবতীয় সংযম ভুলে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে সামনের লোকটার ঘাড়ের ওপর। লোকটাকে ছিঁড়ে খুঁড়ে খেতে খেতে আস্তে আস্তে বাহ্যিক চেতনা লোপ পায় মিম্মির। শুধু জেগে থাকে তাজা রক্তের গন্ধ। ধীরে ধীরে জ্ঞান ফিরতে ছুটে যায় বাইরে।
রান্নাঘরের সামনে পাশাপাশি পড়ে আছে মাসি আর ঠাকুমার দেহ। মিম্মি পাথরের মতোই বসে পড়ে ওখানে, বোবা চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোয় না। হঠাৎ মৃদু গোঙানি আসে কোথা থেকে। ও চমকে ওঠে, দেখে ঠাকুমার নিথর শরীরটা সামান্য নড়ে উঠল। ছুটে গিয়ে ও পাশে বসে। তুই এখানেই থাকবি বুঝলি? আমার ছেলে এলে বলিস আমি বলেছি আমার কথা সে ফেলবে না। ওভাবেই বাকি রাতটুকু বসে থাকে মিম্মি। রাত যে চিরকালই ওর জীবনে সর্বনাশা অভিশাপের মতন নেমে আসবে বুঝতে পারে হয়তো। দুবার হেঁচকি তুলে বৃদ্ধাও চির ঘুমে ঢলে পড়েন। কেউ আছেন? সুপর্ণা কয়েক পা এগিয়ে গিয়ে সন্তর্পণে ডাকে। গোটা বাড়িটাই আধো অন্ধকার। প্যাসেজের ওধারে খুব সম্ভবত এটা ঠাকুর ঘর। ভেতরে হালকা আলোর আভাস আসছে, আর তার সাথে হালকা ধূপের সুগন্ধ। সারা বাড়িতে কেমন একটা অস্বস্তিকর দমচাপা পরিবেশ থমথম করছে। তবে সেটা সত্যি না নিজের মনের অপরাধ বোধ ও বুঝতে পারে না। ভারী দরজাটা ভেজানো। কেউ কি আছেন? আরো একবার ও জিজ্ঞেস করে, কোনো সাড়া নেই। উপায়ন্তর না দেখে দরজাটা ঠেলে এবার। ভেতরে কেউ নেই, ফাঁকা। আর আশ্চর্যের কথা, ভেতরে কোনো বিগ্রহ নেই। দেওয়ালে শুধু কয়েকটা জায়গায় গোল গোল দাগ কাটা। সুপর্ণা অবাক হয়ে দেখছিল চারদিক। হঠাৎ খুব ধীর গলায় পেছন থেকে প্রশ্ন আসে, উজানকে খুঁজছেন? থতমত খেয়ে পেছনে ঘুরে সুপর্ণা, আর ঘুরেই থমকে যায়। আচ্ছা, তার মানে ও ঠিকই ভেবেছিল। এই খবরটা দেওয়ার সময় উজান পায়নি, আর এই জন্যই দিনের পর দিন মাল হাওয়া। মনে মনে দাঁত কিরমির করে আর মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়েও বলে, নমস্কার, আমি সুপর্ণা। আমি উজানের সাথে একই অফিসে কাজ করি। আমি আসলে ঢুকে অনেকবার ডেকেছি, কিন্তু কারোর সাড়া পাচ্ছিলাম না। দৃশ্যতই পূর্ণ গর্ভা চৈতি সামান্য হেসে উত্তর দেয়, খুব ভালো করেছেন খোঁজ করতে এসে। আসুন আমার সাথে, বসার ঘরটা ওই দিকে। চৈতির পেছন পেছন বসার ঘরে আসে সুপর্ণা। ভাবে উজানের কথা আরেকবার জিজ্ঞেস করবে। চৈতি গিয়ে উল্টো দিকে চেয়ারে বসে। মুখে একটা অস্বস্তিকর নির্লিপ্ত হাসি প্রথম থেকেই ঝুলছে। আপনার শরীর কেমন? ভালোই। বসার ঘরেও একটা ধূপ চলছে। উজান কি আদৌ আছে বাড়িতে? দম চাপা অস্বস্তিকর পরিবেশটা বাড়ছে ক্রমশ। সুপর্ণা উঠে পড়বে কিনা ভাবে। বউটা কিন্তু সত্যিই অদ্ভুত। হঠাৎ ওকে চমকে দিয়ে চৈতি বলে ওঠে, না না, উঠতে হবে না, চলুন, ও ওই ঘরেই আছে। একটু ডেকে দেবেন? আমি বরং এখানেই বসি। ও উঠে আসতে পারবে না, আসুন। আদেশের সুরে বলে চৈতি। মহাবিষ্টের মতন পা বাড়ায় সুপর্ণা। পাশের ঘরটা মাঝারি, তাতে একটা ডিভানে শুয়ে আছে উজান। ঘরে একটা ডিম লাইট জ্বলছে। উজানের মুখটা ওদিকে ঘোরানো ঠিকই, তবে দেহের লম্বা চওড়া কাঠামোটা সুপরিচিত। পাশে একটা চেয়ারে ওকে বসতে ইশারা করে চৈতি। বসতে বসতে সুপর্ণা জিজ্ঞেস করে, উনি কি অসুস্থ? না তো। ও,
আমি ভাবলাম শরীর খারাপ বলে হয়তো ঘুমোচ্ছেন। কথার কোনো উত্তর আসে না। সুপর্ণার রীতিমতো অস্বস্তি হতে থাকে। এই ঘরে কিছু একটা আছে যাতে গা ছমছম করে অকারণে। এবার ওকে আরো বিপদে ফেলে কাছে পিঠের কোনো টিনের চালে ঝমঝম আওয়াজ তুলে বৃষ্টি নামে। ওর হাতের আংটিটা তো আপনার আবার পছন্দ ছিল না, তাই না? আমি জানি। আচমকা আক্রমণে খানিক থতমত খায়। তারপর ঝটপট নিজেকে গুছিয়ে নিয়ে বলে, দেখুন মিসেস গাঙ্গুলি, আমি ওনার সাথে অফিসে কাজ করি। বসের হুকুমে ওনার খবর নিতে এসেছি, কিন্তু এ ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে লাভ নেই। আমি বরং আমি জানি আংটিটা এখন ওর হাতেই আছে। দেখুন, ওকে বাঁচানোর জন্যই পরানো। তাও শেষ রক্ষা করতে পারলাম কই। সুপর্ণাকে কেউ যেন চেয়ারে আঠা দিয়ে আটকে দিয়েছে। মানে উজান বেঁচে নেই? কিভাবে, কবে? ও তাও কোনো রকমে আর চোখে দেখার চেষ্টা করে শুয়ে থাকা অবয়বের কোমরের কাছটা নিঃশ্বাসের তালে ওঠা পড়া করছে কিনা। এবার বিকৃত শব্দ করে হেসে ফেলে চৈতি। বিশ্বাস হচ্ছে না, তাই না? আমারও হচ্ছিল না প্রথমে। ভেবেছিলাম এতদিনে বোধহয় সব চুকে বুকে গেছে, কিন্তু কিন্তু উজান এসে ডিভোর্সের কথাটা বলতে আমি আর মাথা ঠিক রাখতে পারিনি। এতদিনের সব চেষ্টা ধুর। মানে দেখুন, আপনি ওকে পথে বসিয়ে পালাবেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু বারবার আমায় ছেড়ে সবাই পালিয়ে যাবে সেটা আমি বারবার হতে দেব না, কিছুতেই দেব না। ওর বউ খুন করেছে উজানকে এই অবস্থায়? ঠিক বিশ্বাস হয় না সুপর্ণা। তবে এই মুহূর্তে মাথা ঠান্ডা করে এখান থেকে বেরোনো জরুরি। এর বউ যে সাইকোপ্যাথ বুঝতেই পারছে, আর এত কিছু জানলই বা কি করে? পুলিশের কাছে যাবে না ও, কিন্তু নিজের প্রাণ বাঁচানো জরুরি। আমি উঠি। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, জানেন? মায়ের সমান মাসি কেউ না। অন্যের বাড়িতে দয়ায় পড়েছিলাম এক কোণে। উজানকে বিয়ের দিন দেখে ভালো লেগেছিল। ওর যদিও আমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু কিন্তু ওর থেকে দূরত্ব না রাখলে ও যে ক্ষয়ে যেত। আমাদের সাথে যারা থাকে তারাই ক্ষয়ে যায়, আর যারা থাকে। কি উল্টোপাল্টা বকছেন তখন থেকে? আপনাকে পুলিশে দিতে পারি, জানেন? আপনি ভয়ের চোটে অফিসেই খোঁজ করতে যেতে পারলেন না, আর আপনি যাবেন পুলিশে? সুপর্ণা এবার আচমকা উঠে দাঁড়িয়ে পালাতে যায় দরজার দিকে। একটা বেড়াল ছানার মতো স্রেফ ওকে ঘাড় ধরে আবার বিছানার দিকে ছুঁড়ে ফেলে দেয় চৈতি। পড়ে গিয়ে হতভম্বের মতো বসে পড়ে। বুঝতে পারে না এত তাড়াতাড়ি ঘরের অপর প্রান্ত থেকে চৈতি দরজার কাছে পৌঁছালো কি করে, বিশেষত এই অবস্থায় যেখানে ওর থেকে অন্তত ইঞ্চি তিনেক বেঁটেই হবে এই আপাত নিরীহ চেহারার গৃহবধূটি। হতভম্ব অবস্থায় ওর খেয়াল হয় না রগের পাশ থেকে সরু রক্তের ধারা ধীরে ধীরে ওর গালের দিকে এগোচ্ছে। ধ্যান করা প্র্যাকটিস করতাম, জানেন? মাসি শিখিয়েছিল, যাতে যাতে রাগ না হয়। ধ্যান করা শিখ মিমি, রোজ বসতে হবে কিন্তু।
রোজ বসতে হবে কিন্তু। উজানের সাথে শেষের দিকে তো সেভাবে কথা হতো না, আর পরে বুঝলাম শুধু রাগ নয়, ওটা অনেকটা টানের মতো, জানেন তো। নিয়তিকে এড়ানো না বড় মুশকিল। আবার নিজের মনে অসংলগ্ন বকতে থাকে চৈতি। পালিয়ে লাভ নেই বুঝতে পেরে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে সুপর্ণা। বাইরে মেঘলা দিনের আলো মরে আসছে দ্রুত। তাও বেশ কয়েকবার তাকিয়ে ওর নিঃসন্দেহ হয় যে খাটের ওপর উজানের আবছা অবয়বটি নিষ্পন্দ। উজান কি সত্যি বেঁচে নেই? ওর বউ কি বদ্ধ উন্মাদ? ফাঁকা বাড়িতে প্রেগনেন্ট অবস্থায় বরের ডেড বডি আঁকড়ে পড়ে আছে আর ভুলভাল বকছে। মাথাটা এবার গুলিয়ে যায় সুপর্ণার। বাইরে বৃষ্টির তেজ কমেছে। ভয় পাওয়ার মেয়েও নয়, তবে হঠাৎ একটু শীত করে ওর। বিচ্ছিরি শব্দ করে ঘরের কোণ থেকে একটা লোহার ফোল্ডিং চেয়ার টানতে টানতে এনে এবার ওর মুখোমুখি বসে চৈতি। আপনি ভালোবাসতেন উজানকে? না তো। এমনকি ওর হাতের আংটিটাও আপনি পছন্দ করতেন না। কিন্তু কি বলুন তো, ওই আংটিটা যারা পরে থাকে তাদের আমরা কোনো ক্ষতি করতে পারি না। অনেকটা না ওই মাদুলির মতো। আর যদি একান্তই করে ফেলি তখন আবার আমাদের মুশকিল হয়ে যায়। আমার মায়েরই তো হয়েছিল। যাই হোক, এসব কথার আপনার না জানলেও চলবে। তবে আপনি আজকে এসে সত্যিই বড় উপকার করলেন। মানে উজান কি করেছেন আপনি? ওর হার্ট আগের থেকেই দুর্বল ছিল। আপনার সাথে বেড়াতে যখন যেত আপনি ওর ওষুধের পাতাটা দেখেননি? এতটা বোকা তো আপনি নন। আমার সাথে উজানের এত কথা হতো না, এমনকি আপনার এই অবস্থার ব্যাপারেও সে আমায় কিছুই জানায়নি। তা তো বটেই। তবে প্রেগন্যান্সির খবরটা কিন্তু উজান নিজেও জানতো না, তাই আপনাকেও জানাতে পারেনি। জানতো না মানে? এই অ্যাডভান্স স্টেজে তো যে কেউ দেখলেই আমায় যেতে দিন, সরুন, আমি বেরোবো। দ্বিতীয়বার বিছানার উপর হুমড়ি খেয়ে পড়ে সুপর্ণা। এবার মাথাটা সজোরে গিয়ে লাগে খাটের পেছনের দেওয়ালে এবং ও জ্ঞান হারায়। চৈতি এবার এগিয়ে এসে অবলীলায় সুপর্ণার শরীরটাকে তুলে উজানের পাশে আস্তে শুইয়ে দেয়। অল্প রক্ত চুইয়ে ভিজতে থাকে মাথার পেছনের চাদরটা। চৈতি এবার উজানের শরীরটাকেও সোজা করে দেয়। চাদর সরিয়ে দেয় গা থেকে। ফ্যাকাশে প্রাণহীন শরীরটা ধারালো নখে ক্ষতবিক্ষত। ঘরের অল্প আলোতেও ঝিকিয়ে ওঠে হাতের আংটিটা। এটা যতক্ষণ মৃতের শরীরে থাকবে স্বাভাবিক পচন প্রক্রিয়া শুরু হবে না। নবজাতিকা ভূমিষ্ঠ হলেই তার জন্য রক্ত লাগবে অনেকটা। যদিও উজানের শরীর থেকে অনেকটাই রক্ত এই কদিনে বেরিয়ে গেছে, তাও শেষ বিকল্প হিসেবে আংটিটা না খুলেই শরীরটাকে বাঁচিয়ে রেখেছিল চৈতি। কারণ রক্তের খোঁজে এই অবস্থায় রাস্তায় বেরোলে কোনোভাবে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা। এতদিন এই আংটিটা যতক্ষণ উজানের হাতে থাকত, ওর গতিবিধির সমস্ত খবর থাকতো চৈতির কাছে। ও কোত্থেকে খবরগুলো পাচ্ছে বুঝতে না পেরে সেদিন রেগে গিয়েছিল বেচারা উজান, মারতে তেড়ে এসেছিল চৈতিকে। আর খুব শান্তভাবে উজানের হাতটা ধরে ওর দিকে তাকিয়েছিল চৈতি। আর মুহূর্তের মধ্যে মারমুখী উজান আচমকা বদলে জড়িয়ে ধরেছিল বউকে।
খানিকক্ষণ পরে নিজের শরীরের উপর মন্ত্রমুগ্ধ নগ্ন উজানকে দেখতে দেখতে চৈতি ভাবছিল উজানই প্রথম ও একমাত্র পুরুষ যার উপর চৈতি আজকের আগে কোনোদিন এই ক্ষমতা প্রয়োগ করেনি। যদিও আদর শেষে চোখ থেকে চোখ সরাতেই ঘোর কেটে গেছিল উজানি। এটা কি করলে তুমি? কিভাবে? বলো আমায়, কে তুমি? বলো আমায় এক্ষুনি। পেছন ফিরে শাড়ির আঁচল ঠিক করছিল চৈতি। ঘুরে বলেছিল, আমি চৈতি, আমি তোমার বউ উজান, আর এবার তোমার বাচ্চার মা হয়ে যাবো খুব তাড়াতাড়ি। আমায় ছেড়ে চলে যাও তুমি, প্লিজ। আমায় ছেড়ে চলে যাও, প্লিজ প্লিজ প্লিজ। আমি তোমায় আর ভালোবাসি না চৈতি, ছেড়ে চলে যাও। কথা পুরো শেষ হয়নি উজানের। চার হাত পায়ে ওর ঘাড়ের কাছটা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছিল চৈতি। তারপর এই 10 দিন ধরে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করেছিল ওর অনাগত কন্যার আর সুপর্ণার জন্য। হ্যাঁ, 10 মাসে নয়, মাত্র 10 দিনেই পরিপূর্ণভাবে বেড়ে উঠেছে ওর সন্তান। আর সেজন্য এই কদিনে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে চৈতি। এবার ধীরে ধীরে ও শুয়ে পড়ে মেঝেতে। গর্ভযন্ত্রণা ছিলই অল্প সকাল থেকে, এবার সেটা বাড়ছে। বুঝতে পারে কিছু সময়ের মধ্যেই ভূমিষ্ঠ হবে ওর সন্তান। তবে বুকের দুধের বদলে লাগবে অনেকটা রক্ত। একবার আর চোখে দেখে নেয় খাটের উপর দুই দেহ পাশাপাশি শুয়ে। কেন যেন মা আর মাসির কথা বড্ড মনে পড়ছে আজ। মাথায় প্রচণ্ড ব্যথা নিয়ে জ্ঞান ফেরে সুপর্ণার, কিন্তু পাশে উজানের ক্ষতবিক্ষত শরীরটা দেখে ধড়মুড়িয়ে উঠে বসে। তারপর মেঝের দিকে তাকিয়ে বিছানাতেই কাঠ হয়ে যায় ও। বুঝতে পারে না অজ্ঞান অবস্থায় ও কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছে কিনা। সারা মেঝে ভরে আছে চাপ চাপ রক্তে। তার ঠিক মাঝখানে চৈতি শুয়ে আছে নবজাতিকাকে কোলে নিয়ে। মা মেয়ে দুজনকেই বিভৎস লাগছে এই অবস্থায়। রক্তের আষ্টে গন্ধে ভর্তি ঘর। সুপর্ণা বুঝে পায় না কোথা দিয়ে পালাবে, কারণ দরজা ঘরের অপর প্রান্তে। তবে মাথার ওপর জানলা আছে একটা, তাতে উঁকি মেরে দেখে অন্ধকার নেমেছে এতক্ষণে। কতক্ষণ পড়েছিল এখানে? মাথার পেছনে প্রবল ব্যথা, বোধহয় মুখ দিয়ে অস্ফুট শব্দ বেরিয়ে গেছে একটা। মেঝেতে উঠে বসে চৈতি, কোলে মেয়ে। নেহাত ভয় ডর একটু কম সুপর্ণার, নইলে এই বিভৎস দৃশ্যের সামনে বসে থাকা খুব শক্ত। নিজেকে কোনো রকমে সামলায় সুপর্ণা। তারপর নিঃশব্দে খাট থেকে নামে। ওকে যা হোক করে বেরোতেই হবে এই বাড়ি থেকে। দ্রুত পায়ে মেঝের রাস্তাটুকু পেরোতে যায়, কিন্তু একটা জান্তব গর্জন করে চৈতি ওকে লক্ষ্য করে এগিয়ে আসে। দরজা দিয়ে বেরিয়েই পাশে একটা ছোট দরজা, সেটাই ঢুকে পড়ে ও দরজা বন্ধ করে দেয় প্রাণের দায়। পর মুহূর্তেই প্রবল ধাক্কায় দরজা ভেঙে পড়ার উপক্রম হয়। এটা বোধহয় রান্নাঘর। চারদিকে তাকিয়ে তাক থেকে একটা ছুরি জোগাড় করে সুপর্ণা। যদি মরতেই হয় তাহলে অন্তত মেরে মরবে। দরজা ভেঙে এবার ঢুকে আসে চৈতি, রক্তাক্ত মুখে একটা অবর্ণনীয় হাসি। বুকের কাছে এখনো আঁকড়ে আছে নিজের মেয়েকে। ছুরিটা বাগিয়ে ধরে সুপর্ণা, তারপর সজোরে সেটা বসিয়ে দিতে যায় ওর বুকের বাচ্চাটাকে লক্ষ্য করে। পর মুহূর্তে একটা সরাহত পশুর মতো কোকিয়ে ওঠে। ওর ছুরি সমেত হাতটা ছিটকে পড়ে যায় মাটিতে, আর সেই হাত থেকে ছুরিটা নিয়ে ওর বুকে আমূল গেঁথে দেয় চৈতি। ফোয়ারার মতন তাজা রক্ত ছিটকে ওঠে। মেয়েকে কোল থেকে নামায় ও এতক্ষণে। খিদে পেয়েছে ওর। রক্তের গন্ধে এবার চনমন করে ওঠে নবজাতিকাও। দাউ দাউ করে জ্বলে যায় গোটা বাড়ি।
আবার একটা অন্ধকার রাত, পেছনে ঘুমন্ত শহর। দুই অপদেবী খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে স্থির হয়ে, তারপর আবার মা মেয়ে ঘর ছাড়ে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। সব মেয়েরা দেবী হয় না যে। মানুষ সতত স্বার্থপর প্রাণী। যার কাছ থেকে সে উপকার পায় তাকে দেবী, আর যে তার অস্তিত্ব সংকটের কারণ হয়ে ওঠে তাকে অপদেবী বলে আখ্যায়িত করে। কিন্তু জগতের এই অদ্ভুত খেলায় মানুষের ভালো মন্দ কবেই বা গুরুত্ব পেয়েছে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল বর্ণিশা, কৌশিক, তমাল, দিগন্তিকা, বর্ষা, মৌপিয়া, পূজা এবং কাব্যশ্রী। আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। শুনছিলেন রাজেশ্বরী সুরের কাহিনী অপদেবী। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।